কর্মক্ষেত্রে বা ধরুন বন্ধুদের আড্ডায় কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনি একটা জিনিস বোঝাতে চাইছেন কিন্তু সামনের জন ঠিক তার উল্টোটা বুঝছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো হামেশাই হয়। অথবা ধরুন এমন কারো সাথে কাজ করতে হচ্ছে যার কাজের ধরন বা কথা বলার ভঙ্গি আপনার চেয়ে এতটাই আলাদা মনে হচ্ছে যেন আপনারা দুটো আলাদা গ্রহের মানুষ। ঠিক। আর সত্যি বলতে কি মাঝে মাঝে বিরক্তি বা হতাশায় হয়তো এটাও মনে হয়েছে আমার চারপাশের লোকগুলো কি সব মানে ইডিয়েট। হ্যাঁ হ্যাঁ, ওই শব্দটা হয়তো আমরা ব্যবহার করি না, কিন্তু অনুভূতিটা খুব পরিচিত। একদম। তো এই খুব পরিচিত কিন্তু বেশ গোলমেলে অনুভূতি আর তার পেছনের যোগাযোগের রহস্য নিয়ে টমাস এরিকসনের লেখা একটা দারুণ জনপ্রিয় বই আজ আমাদের আলোচনার কেন্দ্রে। ঠিক তাই। বইটার নামও বেশ সরাসরি, সারাউন্ডেড বাই ইডিয়েটস, দ্য 4 টাইপস অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড হাউ টু এফেক্টিভলি কমিউনিকেট উইথ দেম ইন বিজনেস অ্যান্ড ইন লাইফ। এরিকসন কিন্তু শুরুতেই একটা জরুরি বিষয় খুব পরিষ্কার করে দেন। যখন আমরা কারো সাথে সহজে কথা বলতে পারি না বা তাদের ব্যবহার বুঝতে পারি না, হ্যাঁ, তার মানে এই নয় যে সেই মানুষটা আসলেই কোনো দিক থেকে কম বা অযৌক্তিক। আসল ব্যাপারটা হলো তাদের ভাবনার জগৎ, কাজের ধরন, মানে কমিউনিকেট করার স্টাইলটা আমাদের থেকে আলাদা। আচ্ছা, তাহলে এই বইটাকে ভিত্তি করে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই ভিন্নতাগুলোকে একটু চেনা, একটু বোঝা, তাই তো? একদম। কিভাবে এরিকসন মানুষের আচরণকে কয়েকটি মূল ধরনে ভাগ করেছেন আর সেই বোঝাপড়াটা আমাদের প্রতিদিনের জীবনে, বিশেষ করে ধরুন অফিসে বা সামাজিক মেলামেশায় কিভাবে কাজে লাগতে পারে, সেটাই আমরা একটু গভীরে গিয়ে দেখব। ঠিক। শুধু সারসংক্ষেপ নয়, বরং এর থেকে মূল আসল শিক্ষাটা কি সেটা বের করার চেষ্টা করা যাক, যাতে যোগাযোগের জটিলতাগুলো একটু হলেও কমে। নিশ্চয়ই। এরিকসনের মূল প্রস্তাবনাটাই কিন্তু বেশ আকর্ষণীয়। উনি বলছেন, অন্যকে ইডিয়েট ভেবে বসার যে প্রবণতাটা, সেটা আসলে আমাদের নিজেদের যোগাযোগের ব্যর্থতা, বা বলা ভালো সীমাবদ্ধতা। ইন্টারেস্টিং পয়েন্ট। আর এই ভিন্ন আচরণগুলো বোঝার জন্য উনি একটা বেশ পরিচিত মডেল ব্যবহার করেছেন, যেটা ডিআইএসসি মডেল নামে পরিচিত। ডিআইএসসি মডেল, হ্যাঁ, শুনেছি নামটা। যদিও বইতে উনি এর টেকনিক্যাল দিকগুলো নিয়ে খুব বেশি গভীরে যাননি, বরং মানুষের আচরণকে 4টে রঙের মাধ্যমে প্রকাশ করেছেন: লাল, হলুদ, সবুজ আর নীল। লাল, হলুদ, সবুজ, নীল। বাহ, রং দিয়ে বোঝানোটা বেশ সহজ মনে হচ্ছে, মনে রাখাও সোজা। হ্যাঁ, মনে রাখাও সহজ, আবার আচরণের মূল বৈশিষ্ট্যগুলোকেও চট করে ধরিয়েও দেয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক লাল দিয়ে। কারা এরা, মানে এই লাল রঙের মানুষ? লাল রংটা আসলে প্রতিনিধিত্ব করে ডমিনেন্স বা প্রাধান্য বিস্তারের। এরিকসনের মতে এরা খুব দৃঢ়প্রতিজ্ঞ, লক্ষ্যকেন্দ্রিক আর সিদ্ধান্ত নিতে খুব পটু হন। ও, বেশ পাওয়ারফুল মনে হচ্ছে। হ্যাঁ, এরা ফলাফল চান, খুব দ্রুত কাজ করতে ভালোবাসেন আর চ্যালেঞ্জ নিতে একদমই পিছপা হন না। এদেরকে চেনার সহজ উপায় হলো, এরা সাধারণত খুব সরাসরি কথা বলেন। সোজা সাপটা। একদম। মিটিংয়ে দেখবেন সোজা কাজের কথায় চলে যান, আর একটু অধৈর্যও হতে পারেন, বিশেষ করে যখন কাজটা একটু ধীর গতিতে এগোয়। এরা হলেন টাস্ক ওরিয়েন্টেড বা কাজকেন্দ্রিক। তার মানে এরা হলেন সেই লিডার বা খুব কর্মঠ ব্যক্তি যারা কোনো দ্বিধা না করে লক্ষ্যের দিকে দৌড়ান। কিন্তু এদের এই সরাসরি ভাব বা গতির চাহিদা, এটা কি অন্যদের সাথে একটু সংঘাত তৈরি করে না? যেমন ধরুন যাদের কাজের গতি একটু কম। অবশ্যই পারে। আর এখানেই তো বইটার মূল শিক্ষাটা কাজ করে। লাল রঙের মানুষের শক্তি হল তাদের ওই কর্মক্ষমতা, ওই স্পষ্টবাদিতা। কিন্তু তাদের অধৈর্য ভাব বা অতিরিক্ত কর্তৃত্বপরায়ণ মনোভাব, সেটা অন্যদের কাছে একটু আগ্রাসী লাগতেই পারে। ঠিক। এরিকসন বলছেন, এদের সাথে কমিউনিকেট করার মূল সূত্র হল সময় নষ্ট না করা, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি আসল পয়েন্টে আসা। কি ফলাফল আপনি চাইছেন সেটা পরিষ্কার করা। আচ্ছা। এমনকি খারাপ খবর হলেও সেটা সরাসরি বলাই ভালো, কারণ তারা অস্পষ্টতার চেয়ে স্পষ্টতাকে অনেক বেশি দাম দেন। বোঝা গেল। মানে তাদের মোটিভেশনটা বুঝতে হবে, যেটা হলো রেজাল্ট পাওয়া। আচ্ছা, এরপর আসা যাক হলুদ রঙে। এরা নিশ্চয়ই লালের থেকে খুব আলাদা। অনেকটাই। হলুদ রংটা হলো ইনফ্লুয়েন্স বা অনুপ্রেরণা। এরা ভীষণ সামাজিক, মিশুক, খুব আশাবাদী আর দারুণ উৎসাহী হন। বাহ, বেশ পজিটিভ ভাইব মনে হচ্ছে। হ্যাঁ, যেখানে লালরা কাজকেন্দ্রিক, হলুদরা সেখানে মানুষকেন্দ্রিক, পিপল ওরিয়েন্টেড। এরা কথা বলতে ভালোবাসেন, সবার মনোযোগ টানতে পারেন আর নতুন আইডিয়া নিয়ে খুব সহজে উত্তেজিত হয়ে পড়েন। ও,
এরা মিটিং বা সামাজিক জমায়েতে একটা প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে পারেন। এদের মধ্যে একটা স্বাভাবিক আকর্ষণ বা ক্যারিজমা থাকে আর কি। তার মানে এরা হলেন দলের সেই প্রাণবন্ত সদস্য যারা আইডিয়া দেন, সবাইকে মাতিয়ে রাখেন। কিন্তু এদের এই সামাজিকতা বা উৎসাহের কি কোনো দুর্বল দিক আছে? যেমন ধরুন কাজের ডিটেইলস বা ফলোথ্রু করার ক্ষেত্রে? ঠিক ধরেছেন। হলুদ রঙের মানুষদের শক্তি হলো তাদের ওই সৃজনশীলতা, অন্যদের প্রভাবিত করার ক্ষমতা। কিন্তু তারা অনেক সময় খুঁটিনাটি বিষয়ের দিকে তেমন নজর দেন না। অথবা একটা কাজ শেষ করার আগেই হয়তো নতুন কিছুতে ঝাঁপিয়ে পড়েন। এদের সাথে কাজ করতে গেলে বা ধরুন এদের ফিডব্যাক দেওয়ার সময় পজিটিভ দিকগুলো তুলে ধরা, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটা খুব জরুরি। আচ্ছা। এরা প্রশংসা আর স্বীকৃতি খুব ভালোবাসেন। তবে এটাও খেয়াল রাখতে হবে যে তাদের দেওয়া কথা বা প্রতিশ্রুতিগুলো যেন ঠিকঠাক পালন করা হয়। ইন্টারেস্টিং। তাহলে লাল আর হলুদ দুটোই বেশ বহির্মুখী মনে হচ্ছে, যদিও ফোকাসটা আলাদা। লালের ফোকাস কাজে, হলুদের মানুষে। এর পরের রংটা হলুদ। এরা কেমন? সবুজ রংটা হল স্টেবিলিটি বা স্থিতিশীলতা। এরা লাল বা হলুদের মতো অতটা বহির্মুখী নন, বরং বেশ শান্ত, ধীরস্থির আর নির্ভরযোগ্য হন। ও, ঠিক উল্টো তাহলে। হ্যাঁ, অনেকটা। এরা খুব ভালো শ্রোতা, দারুণ সহযোগী আর দলের মধ্যে শান্তি বজায় রাখতে খুব পটু। সংঘাত এরা একদম পছন্দ করেন না, তাই যতটা সম্ভব এড়িয়ে চলেন। তার মানে ঝামেলা চান না। একেবারেই না। হলুদের মতো এরাও সম্পর্ক কেন্দ্রিক, রিলেশনশিপ ওরিয়েন্টেড, কিন্তু তাদের প্রকাশটা অনেক শান্ত। পরিচিত পরিবেশ, একটা রুটিন এদের খুব পছন্দ। হঠাৎ পরিবর্তন এদের বেশ অস্বস্তিতে ফেলে দেয়। তার মানে এরা হলেন দলের সেই ভরসার জায়গা, তাই না? যারা হয়তো খুব বেশি সামনে আসেন না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে থেকে সবকিছু সামলে রাখেন, অন্যদের সাহায্য করেন। একদম তাই। কিন্তু এই যে সংঘাত এড়িয়ে চলা বা পরিবর্তনে অনীহা, এটা কি তাদের জন্য বা দলের জন্য কখনো সমস্যার কারণ হতে পারে? হতে পারে বইকি। সবুজদের শক্তি হলো তাদের ওই সহমর্মিতা আর নির্ভরযোগ্যতা, কিন্তু তাদের সিদ্ধান্ত নিতে বেশ সময় লাগে। ও, আর তারা অনেক সময় না বলতে পারেন না, যার ফলে তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। আবার ধরুন সরাসরি কোনো গঠনমূলক সমালোচনাও তারা একটু ব্যক্তিগতভাবে নিয়ে ফেলতে পারেন। এটা তো একটা সমস্যা। হ্যাঁ, এরিকসন পরামর্শ দিচ্ছেন সবুজদের সাথে কথা বলার সময় একটু ধৈর্য ধরতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে, আর যদি পরিবর্তনের প্রয়োজন হয় সেটা ধীরে ধীরে তাদের আশ্বস্ত করে বোঝাতে হবে। তাদের ওই নিরাপত্তার অনুভূতিটা খুব জরুরি। বোঝা গেল। তাহলে লাল, হলুদ, সবুজের পর বাকি রইল নীল। এদের বৈশিষ্ট্য কি? এরা কি লাল বা সবুজের মতো কাজ বা সম্পর্কের দিকে ঝোঁকেন? নীল রংটা হল কমপ্লায়েন্স, নিয়মনিষ্ঠা এবং বিশ্লেষণ। এরা অত্যন্ত যুক্তিবাদী, তথ্যনির্ভর আর খুব খুঁতখুঁতে প্রকৃতির হন। খুঁতখুঁতে পারফেকশনিস্ট বলতে পারেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এরা প্রচুর তথ্য ঘাটেন, সব দিক বিচার করেন, নিশ্চিত হতে চান যে সবকিছু ঠিকঠাক, নির্ভুল। আচ্ছা। লালের মতো এরাও কাজকেন্দ্রিক, টাস্ক ওরিয়েন্টেড, কিন্তু তাদের রাস্তাটা ভিন্ন। লাল যেখানে দ্রুত রেজাল্ট চায়, নীল সেখানে নির্ভুল পদ্ধতির ওপর জোর দেয়। নিয়মকানুন, কাঠামো, কোয়ালিটি এগুলোর দিকে তাদের খুব মনোযোগ থাকে। তার মানে এরা হলেন সেই মানুষগুলো যারা ডেটা ছাড়া কথা বলেন না, প্ল্যানিং একেবারে নিখুঁত করতে চান আর সবকিছুর পেছনে যুক্তি খোঁজেন। আমার চেনা একজন আছেন এরকম। হ্যাঁ, আমাদের সবার চেনা জানার মধ্যেই এরকম মানুষ থাকেন। কিন্তু এই অতিরিক্ত বিশ্লেষণ বা খুঁতখুঁতে মনোভাব, এটা কি কখনো কাজে দেরি করিয়ে দেয় না, যাকে বলে অ্যানালিসিস প্যারালিসিস? হ্যাঁ, সেই সম্ভাবনাটা থাকে। নীলদের শক্তি হলো তাদের ওই বিশ্লেষণ ক্ষমতা আর নির্ভুলতা, যা অনেক ক্ষেত্রেই খুব দরকারি। অবশ্যই। কিন্তু তারা অনেক সময় ছোটখাটো ডিটেলসে আটকে গিয়ে মূল কাজটা শেষ করতে দেরি করে ফেলতে পারেন। এদের সাথে কার্যকরভাবে কথা বলতে গেলে আপনার প্রয়োজন হবে তথ্য, যুক্তি আর ডেটা। ইমোশন দিয়ে কাজ হবে না। খুব একটা না। এরা আবেগ দিয়ে চালিত হন কম। পরিষ্কার তথ্য আর যুক্তিসঙ্গত ব্যাখ্যা এদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে, আর তাদের উত্তর দেওয়ার জন্য আপনাকেও প্রস্তুত থাকতে হবে। এই চারটি রঙের বর্ণনা শুনে মনে হচ্ছে আমাদের চারপাশে আসলেই তো এই সব ধরনের মানুষের একটা মিশ্রণ রয়েছে। আর এরিকসনের মূল কথাটা হলো কেউই ঠিক বা ভুল নয়, শুধু আলাদা। একদম। কিন্তু বাস্তব জীবনে তো আমরা প্রায়শই এই ভিন্নতার কারণেই সমস্যায় পড়ি, তাই না?
বইটাতে কি এই সমস্যাগুলো মেটানোর জন্য কোনো প্র্যাকটিক্যাল উপায় বা কৌশলের কথা বলা হয়েছে? অবশ্যই বইয়ের একটা বড় অংশ জুড়েই আছে এই ব্যবহারিক প্রয়োগের আলোচনা। শুধু অন্যের রং চেনা নয়, নিজের রংটাও বোঝা জরুরি। নিজেরটাও? হ্যাঁ, নিজের শক্তি, দুর্বলতা, কোন পরিস্থিতিতে আমরা চাপে পড়ি, এই সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতাটা খুব দরকারি। যেমন ধরুন ফিডব্যাক দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ, ফিডব্যাক দেওয়া বা নেওয়া এটা তো অফিসে একটা খুব কমন কিন্তু বেশ কঠিন বিষয়। এই রঙের মডেল এখানে কিভাবে সাহায্য করতে পারে? ধরুন একজন লাল রঙের সহকর্মীকে যদি আপনি ফিডব্যাক দিতে চান, তাহলে একেবারে সরাসরি মূল বক্তব্যে আসুন। লম্বা ভূমিকা বা অস্পষ্ট কথা বললে তারা অধৈর্য হয়ে পড়বে। ঠিক। ফলাফল আপনি চাইছেন এবং কেন সেটা স্পষ্ট করে বলুন। অন্যদিকে একজন হলুদ কর্মীকে ফিডব্যাক দেওয়ার সময় তার কাজের ভালো দিকগুলো আগে উল্লেখ করুন। একটু বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা করুন। তাদের উৎসাহ দেওয়াটা খুব জরুরি। আর সবুজদের ক্ষেত্রে? সবুজ রঙের কাউকে ফিডব্যাক দেওয়ার সময় একটু বেশি সতর্ক থাকতে হবে। যেহেতু তারা সংঘাত পছন্দ করেন না, সরাসরি সমালোচনা তাদের কষ্ট দিতে পারে। তাদের আশ্বস্ত করুন যে আপনি তাদের ভালোর জন্যই বলছেন এবং তাদের মতামতেরও গুরুত্ব আছে। আর নীল রঙের কাউকে ফিডব্যাক দেওয়ার সময় ডেটা আর যুক্তি নিয়ে তৈরি থাকতে হবে। একদম। আপনার কথার পেছনে যথেষ্ট ডেটা বা উদাহরণ রাখুন। তারা আবেগ দিয়ে নয়, যুক্তির ভিত্তিতে আপনার মূল্যায়নটা বুঝবে। দারুণ কার্যকরী পরামর্শ তো। ইমেল লেখা বা ধরুন মিটিং সামলানোর ক্ষেত্রেও কি একই রকম কৌশল খাটবে? হ্যাঁ, নীতিটা একই। লালকে ইমেল করলে সেটা ছোট রাখুন, বুলেট পয়েন্টে সাজান, আর কাজের কথায় ফোকাস করুন। বুঝেছি। হলুদকে ইমেল করার সময় একটু ব্যক্তিগত খোঁজখবর নেওয়া বা একটা বন্ধুত্বপূর্ণ সুর যোগ করলে ভালো হয়। সবুজকে ইমেল করার সময় ভাষার ব্যবহারে একটু যত্ন নিন, যাতে তারা কোনোভাবে ভুল না বোঝেন বা অসুরক্ষিত বোধ না করেন। আর নীলের জন্য? নীলের জন্য লেখা ইমেলে দরকারি সব তথ্য, ডেটা, রেফারেন্স সব জুড়ে দিন, যাতে তাদের সম্ভাব্য সব প্রশ্নের উত্তর ওখানেই থাকে। মিটিংয়ের ক্ষেত্রেও কি একই, যদি নানা রঙের মানুষ থাকে? হ্যাঁ, মিটিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। যদি একটা মিটিংয়ে সব রঙের মানুষ থাকেন, তাহলে যিনি মিটিংটা চালাচ্ছেন তাকে সবার চাহিদা মেটাতে হবে। সেটা কিভাবে সম্ভব? যেমন লালের জন্য স্পষ্ট এজেন্ডা আর টাইমলাইন, হলুদের জন্য আইডিয়া শেয়ার করার সুযোগ, সবুজকে কথা বলতে একটু উৎসাহ দেওয়া কারণ তারা সহজে মুখ খোলেন না, আর নীলের জন্য হয়তো আগে থেকে কিছু তথ্য দিয়ে রাখা এবং তাদের বিশ্লেষণের সময় দেওয়া। এই ব্যালেন্সটা করতে পারাটাই কিন্তু একটা সফল মিটিংয়ের চাবিকাঠি। তার মানে এই মডেলটা শুধু অন্যদের বোঝার জন্যই নয়, বরং নিজের আচরণকে কন্ট্রোল করা আর বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেবার জন্যও খুব দরকারি। আপনি যেমন বলছিলেন, চাপের মুখে প্রতিটি রঙের মানুষের প্রতিক্রিয়া নাকি ভিন্ন হয়। ঠিক তাই। সেটা জানা থাকলে তো আমরা অনেক অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে পারি। অবশ্যই। চাপের মুখে লাল আরও বেশি কন্ট্রোলিং বা আগ্রেসিভ হয়ে উঠতে পারে। হলুদ হয়তো অসংলগ্ন বা একটু বেশি কথা বলা শুরু করতে পারে। সবুজ নিজেকে গুটিয়ে নিতে পারে বা সিদ্ধান্ত নিতে দ্বিধা করতে পারে। আর নীল হয়তো একদম চুপ হয়ে যেতে পারে বা অতিরিক্ত সমালোচনামূলক হয়ে উঠতে পারে। ও বাবা! এই প্যাটার্নগুলো চিনতে পারলে আমরা নিজেদেরও শান্ত রাখতে পারি, আবার অন্যের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হতে পারি। এটাই ভুল বোঝাবুঝি কমানোর আর সম্পর্ক ভালো করার একটা দারুণ কার্যকর উপায়। তাহলে পুরো আলোচনার মূল সুরটা দাঁড়াচ্ছে, আমরা আসলে ইডিয়ট পরিবেষ্টিত নই, বরং বিভিন্ন আচরণগত ধরন বা রঙের মানুষ দিয়ে পরিবেষ্টিত। একদম। আর এই ভিন্নতাকে সমস্যা হিসেবে না দেখে যদি আমরা এটাকে মানুষের আচরণের ভিন্ন ভিন্ন ভাষা হিসেবে দেখি এবং সেই ভাষাটা শেখার চেষ্টা করি, তাহলেই কমিউনিকেশন অনেক সহজ আর মসৃণ হয়ে যায়। ঠিক বলেছেন। এরিকসেনের বইয়ে সবচেয়ে শক্তিশালী মেসেজ এটাই। ভিন্নতা মানেই ঘাটতি নয়, ভিন্নতা মানে শুধুই ভিন্নতা। লাল, হলুদ, সবুজ, নীল প্রত্যেকেরই নিজস্ব শক্তি আছে, যা একটা দল বা সম্পর্কের জন্য খুব মূল্যবান হতে পারে। চ্যালেঞ্জটা হলো সেই শক্তিগুলোকে চেনা আর দুর্বলতাগুলোকে বুঝে নিয়ে একসাথে কাজ করার পথ তৈরি করা। হতাশার বদলে সহানুভূতি আর বোঝার চেষ্টা করা। এই যে ধারণাগুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলো আমাদের শ্রোতাদের দৈনন্দিন জীবনে ঠিক কিভাবে সাহায্য করতে পারে? আমার তো মনে হয় এটা মানুষকে একটু তাড়াতাড়ি বুঝতে আর তাদের সাথে কম ঘর্ষণে ইন্টারঅ্যাক্ট করতে একটা কাঠামো বা ফ্রেমওয়ার্ক দিতে পারে, তাই না? নিশ্চিতভাবেই। এটা একটা টুল কিটের মতো। হয়তো সব সময় আমরা কাউকে একেবারে নিখুঁতভাবে কোনো রঙে ফেলতে পারব না,
কারণ বেশিরভাগ মানুষই তো একাধিক রঙের মিশ্রণ হন। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু তাদের প্রধান প্রবণতাটা ধরতে পারলে আমরা আমাদের যোগাযোগের কৌশলটাকে সেভাবে একটু সাজিয়ে নিতে পারি। এতে ভুল বোঝাবুঝি কমবে, সম্পর্ক সহজ হবে, আর টিম ওয়ার্ক আরও এফেক্টিভ হবে। এটা এক ধরনের শর্টকাট যা আমাদের অন্যের জগৎটা বুঝতে সাহায্য করে, তাদের প্রতি আরও সহনশীল করে তোলে। খুবই মূল্যবান আলোচনা হলো আজকে। এই রঙের তত্ত্ব আর যোগাযোগের কৌশলগুলো নিয়ে জানার পর একটা প্রশ্ন হয়তো আমাদের সবার মনেই উকি দিতে পারে। বলুন। একটু ভেবে দেখুন তো, আপনার জীবনে বা কর্মক্ষেত্রে কোন রঙের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়? আর এই নতুন ধারণাগুলো জানার পর সেই চ্যালেঞ্জটা সামলানোর জন্য আপনার দৃষ্টিভঙ্গি বা কৌশলে কি কোনো পরিবর্তন আনা সম্ভব? এটা সত্যি ভাবার মতো প্রশ্ন। এই ভাবনাটা হয়তো আমাদের চারপাশের মানুষগুলোকে, এমনকি নিজেকেও একটু নতুন আলোয় দেখতে সাহায্য করবে।